নমস্কার। ফ্লাই অন গল্পের নতুন ঠিকানায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সাধারণ মানুষের জীবনযাপন এবং অসম সমাজ ব্যবস্থার নির্মম প্রকাশ যার কলমে বারংবার হয়ে এসেছে, তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মানুষের আবেগ ও অনুভূতির সূক্ষ্মতম দিক তাঁর লেখনীতে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। আজকের গল্প সেই সামন্ত প্রথা এবং জাতিভেদের নিষ্ঠুরতার প্রমাণপত্র। শোষক এবং শোষিতজনের মাঝে সমাজের রীতি নীতি এবং আর্থিক বৈষম্যের যে দেওয়াল সহস্র বছর ধরে গড়ে উঠেছিল, তা এই আধুনিক সময়ে পৌঁছেও বহুলাংশে বিদ্যমান। তাই এই গল্প আজও প্রাসঙ্গিক, কারণ সময় বদলালেও মানুষ বদলায় না। ভালো মন্দ উভয়ই একইভাবে বর্তমান, শুধু তার রূপ পরিবর্তন হয়। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া 1 বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল,
তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাই কি মানি মা, তুমি সঙ্গে যাইছ, আমারেও আশীর্বাদ কইরে যাও, আমিও যেন কাঙালির হাতের আগুন টপাই, স্যালের হাতের আগুন, সে তো সজ্জা কোথায় টলয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, দাস, দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে, মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্ব দৃষ্টি চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল। এমন সময়ে একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, মা, মা, কি বাবা? তাই তুই দাঁড়িয়ে রেছিস কেন? ভাত রাইনবি নে? সে রাইত বক্ষণ রে, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে সইরে সজ্ঞে যাইছে। সে কি রে, কোথায় দেখছিস? ওই যো দেখ। কাঙালি কিছুক্ষণ দেখার চেষ্টা করে শেষে বলল, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। বেলা দুপুর বাজে, আমার খিদা লাগে না বুঝি? বামুনদের গিন্নি মজ্জা, তুই কেন কাইন্দা মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, খাইন দেব কিসের জন্যে রে, চোখে ধুঁ লেগেছে বই তো লয়। হ, ধুয়ো লাগেছে বই তো ল। তুই কাইন ছিলে? মা আর প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। কাঙালি হাত ধুইয়া আসিয়া দেখিল অভাগী তার পাতের ভুক্তাবশেষ একটা মাটির পাত্রে সরিয়ে রাখছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, ও কিরে মা, হাড়ি তুলে রাখছিস, তুই খাবিলে? লা রে বাপ, বিলাটো গোয়াং গেছে তো, আর খিদা লাই। লা খিদা লাই বই কি? দিখা তো তোর হাড়ি। আছে রে বাপ আছে। ইসল করে তো আগেও ফাঁকি দিচ্ছিস, আইজ আমি মানছি নে। কই দেখি তোর হাড়ির ভিতরে। দেখো স্যালের কাইন্ড, এই যে ভাত আছে, বিলাটো গোয়াং গেছে, তাই খাবো লাই। আইসা মা, তাইলে আমায় কলিলে? সোনার সাইন্দ আমার, মানিক আমার। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোধ ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই। এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে।
এক হাতে গলা জড়াইয়া মায়ের মুখের ওপর মুখ রাখিয়াই চকিত হইয়া কহিল, মা, তোর গায়ে যে আগুন ছুটে, কেন তুই অমন রদে দাঁড়িয়ে মরা পুরানো দেখতে গেলি বলতো? কেন আবার গিয়ে নে এলি? মরা পুরানো কি তুই? সি বাপ, মরা পুরানো কইতে লাই, পাপ হয়। সত্যি নাকি মা ঠাকুরুন রথে সইরে সঙ্গে গেলেন? তুই এক কথা মা, রথে সরে নাকি আবার কেউ সঙ্গে যায়? আমি যে নিজের চোখে দেখলুম কাঙালি, বামুন মা ওই রথের উপরে বসে তেনার রাঙা পাদুকানি সবাই চোখ মেইলে দেখলো রে। সবাই দেখলো? সবাই দেখল। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস। বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই। আইসা মা, তুও তো তাহলে একদিন সঙ্গে যাবি? বিন্দির মা সেদিন রেখালে পিসিকে কইছিল আমাদের ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় দুটা লাই। বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো লিখে করতে কইলে, কিন্তু তুই কইলি লা, কইলি আমার ক্যাংলি বাঁচলে আমার দুঃখ ঘুষবে, আবার লিখে করতে যাব কিসের লগে? হামা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম বললিনি? আমি হয়তো না খাইতে পেয়ে একদিনে কবে মরে যেতুম। হ্যাঁ রে মা, তোর নিজের মায়েরে মনে পড়ে? মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই। যখন সে কিছুতেই রাজি হইল না, তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদও করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মায়ের জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। অভাগী বলিল, আমারে জন্মদে আমার মা মরছিল, বাপে রাগ করে নাম দিলে অভাগী। মা সেলনে বাপ নদীতে মাছ ধরে বেড়াতো, তার না ছিল দিন না ছিল রাত। তারপরে বাপে ধৈরে বেঁধে তোর বাপের সাথে নিকে দিলে। রসিক বাঘ, বাঘের অন্য ভাগিনী ছিল, তারে লয়ে সে ভিনগা চলে গেল, আর আমি তরে বুকে লয়ে রইলাম এইখানে। আইস তুই কত বড়টি হইলি কাঙালি, 15 বছর। তুই বাইদের কাজ শিখে লইয়ে রোজগারি করবি, আমার দুঃখ খুঁজবে। খেতাটা পাইতে দিব মা, সুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে লাগিল। মা কহিল, কাঙালি বাপ আমার, আইজ আর তোর কাজে গিয়া কাজ নাই। কাজ কামাই করিবার প্রস্তাব
কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটা তো তাইলে দিবেনি মা? না দিকে, আয় আয় আমার কাছে, তরে একটা গল্প শোনাই। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, ক তাইলে, রাজপুত্তর, কটাল পুত্তর, আর সেই পক্ষেরাজ ঘোড়া। তাইরপর সেই রাজপুত্তরটা আর কোটাল পুত্তরটা গিয়া পৌঁছাইল সুখ পাখির দেশে। সুখ পাখি কইল, রাজকন্যারে পাইতে গেলে যেতে হবে 7 সমুদ্র 13 নদীটর পার। তাইর জন্য চাই পঙ্কিরাজ ঘোড়া। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র, আর কোথায় গেল তাহার কোটাল পুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। তাইরপর রানীমার মাথায় সিন্দুর, পায়ে আলতা পইরে দিল। সব মেয়েরা বুড়া উল্লু দিল, শাঁখ বাজাইল। স্বামীর পায়ের ধুলো মাথায় নিয়ে সতী নক্কি রানীমা চিতে উঠলে। রাইজপুত্তুর, রাইজকন্যে, দাসী ঝি সকলে হরি বল কইতে লাগলে। স্বর্গ থেকে রথটো আইল। তিনি রাঙা পায়ে রথে চৈরে স্বর্গে গেলেন। ছেলের হাতে আগুন বলি কথা। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জুড়া ধুঁয়ো তো ধুঁয়ো নয় বাপ, সেই তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাপ আমার। কি রে মা? তোর হাতের আগুন যদি পাই বাপ, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। যা বলতে লাই। ছোট জাত বলি তখন কেউ ঘৃণা করতে পারবে কিলাই? দুঃখী বলে কেউ ঠেকাই রাখতে পারবে কিলাই? ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে কাঙালি, রথকে যে আসতেই হবে। কস নে মা, ও সব কথা কস নে, আমার যে বড্ড ভয় করে। তোর বাপরে একবার লইয়া আনবি, অমনি যেন পায়ের ধুলোটা মাথায় দে আমারে বিদায় করে। অমনি পায়ে আইলতা, মাথায় সিন্দুর দিয়ে
কে দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি ৩০টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই। শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল। শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে ১ টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না, গোটাচারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমারে না কয়ে ঘটি বাইন্দা দিতে গেলি বাপ? দে দেখি বড়ি কখান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বড়িগুলো উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো যদি হই তো এতেই হব। বাগদি দুইলারে ঘরে কেউ ওষুধ খেয়ে বাঁচে নে। দিন ২-৩ এমনি গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের সিংহাসা জল, গেটে কড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাপ, আর ওদের ওষুধে কাজ হবে? তুই বড়ি তো খেলিলে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব বাপ। তার সে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা দিকি, আমি সেইয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়। ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়া কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগিল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তারে ডেকে আইনতে পারিস বাপ? কারে ডাইকবো মা? ওই যে রে, ও গায়ে যে চলে গেছে। বাপ রে, সে হাসবে কেন মা? কেন তুই গিয়া কইবি? মা শুধু একটু তোমার পায়ের ধুলংটো চায়। মা, আমি তাইলে যাই? হ্যাঁ, শোন কাঙালি, একটু কান্দা কাটা করিস বাপ, কইস মা যাইছে। ফেরবার পথে অমনি নাপিত বউর কাছ থেকে
একটু আইলতা চাই হানিস কাঙালি, আমার নাম করলেই সে দিয়ে দিবে, আমারে বড় ভালোটো বাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে, সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে। চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মাগো, বাপের লইয়া আনছি, পায়ের দুলালি দিলে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে? তাহা তাহার কল্পনার অতীত। রাখালের মা দাঁড়াইয়াছিল। সে কহিল, দেও বাবা, দেও একটুকুন পায়ের ধুলো। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। এমন সতী নক্কি বামুন কাইয়েতের ঘরে লা জন্মে, ও আমাদের তুলির ঘরে জন্মালে কেন? এইবার ওর একটু গতি করে দেও বাবা, ক্যাঙ্গালার হাতের আগুনের লোভে পরাণটা দিল। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বেঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বুঝা গেল, রাত্রি শেষ হইতে না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ। একটা কুড়াল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়াল কাড়িয়া লইয়া বলিল, साले हरामी, ये क्या तेरा बाप का पेड़ है যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, মারে, এই যে আমার মায়ের হাতে পুঁতা গাছ। দারোয়ানজি, তুমি বাপডারে মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে, কাঙালির মা তাহারই হাতে ধরিয়া
তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। দারোয়ান যাইতে যাইতে বলিয়া গেল, তোদের চালাকি আমি সব সমঝে গেছে, এসব আমার কাছে না চলবে। জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয়। তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সেইমাত্র সন্ধ্যাহ্নিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? আমি কাঙালি। দারোয়ান আমার বাপরে মারছে, কিছু করেন বাবু, কিছু করে। বেশ করেছে, হারামজাদা, খাজনা দেয়নি বুঝি? লা 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 লা। আমার বাপ ঘাস কাটতেছিল, আমার মা মরে গেছে। এই ছোড়া, এই মরা টরা ছুঁয়ে এসেছিস নাকি? হ্যাঁ, খবরদার, এখানকার কিছু ছবি না। চল চল এখান থেকে। মা মরেছে তো যা, নিচে নেবে দাঁড়া। ওরে, কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে তো। এই, কি জাতের ছেলে তুই? আমরা দুলে। দুলে? তা দুলে মরার কাট কি হবে শুনি? মাঝে আমার হাকুল নিতে হয়ে গেছে। আপনি সুধার রাখেন না বাবু মশাই, সব বাইরে হয়ে গেছে, সকলে শুনছে যে। তা মাকে পড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি 1 টাকায় বাঁধা দিতে গিয়াছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলকে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়োল ঠেকাতে যায়? পাজি হতবাগা নচ্ছার। কিন্তু শেষে আমাদের উঠালের গাছ বাবু মশাই, শেষে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? এই ফাড়ে, বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। साले सुअर की औलाद, चल निकल यहाँ से। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন যে সে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এ চাকরি তাহার জুটিত না। এই পরেশ, দেখো তো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে না পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল।
ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। এই এই এই, তুই কে রে? আমি কাঙালি। কি চাস তুই? আমার মাইটা মরার আগে সাত করে বলে গেছে ওর মুখে একটু আগুল দিতে। তা দিগে না। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখান থেকে কিচ্ছু হবে না, যা এখান থেকে যা। এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পড়ায় রে? যা মুখে একটু নুরু জিরে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারে এখন বামুন কায়েত হতে চায়। বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। বামুন কাইয়েতের ঘরে লা জন্মে, ও আমাদের তুলের ঘরে জন্মালে কেন? সবাই সকল কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। খিরে মা, সাদ মিটছে তা? তুও তাইলে সবকে খেলিলয়। আমাদের গল্প আজ এখানেই শেষ হলো। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ। বিভিন্ন ভূমিকায় সূত্রধর এবং পর্ব পরিচালনায় শতরূপা, কাঙালি এবং দারোয়ান অঙ্কন, অভাগী শতরূপা, অধর রায় এবং ঠাকুরদাস মুখুজ্জে দেবব্রত, রাখালের মা শ্রুতি, ভট্টাচার্য মশায় এবং মুখুজ্জে মশায়ের বড় ছেলে আখতার হোসেন, আবহ ও শব্দ পরিকল্পনায় শতরূপা, প্রচ্ছদ সাগ্নিক, প্রযোজনা ফ্লাই অন গল্পের নতুন ঠিকানা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প। ভালো মন্দ যেরকমই হোক, আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলের উন্নতির জন্য আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজনীয়। যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।